প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় প্রশ্ন উত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তর ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের এই ভিডিওগুলো এত পরিমাণে শেয়ার করো যে তারা আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আগ্রহ পাবো এবং নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। এল নিনো এই জটিল আবহাওয়ার ব্যবস্থা যা প্রতি 3 থেকে 7 বছরে একবার দেখা যায়। এখানে এল নিনো শব্দের অর্থ কী? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, শিশু খ্রিস্ট বা খ্রিস্ট শিশু। তোমরা কিন্তু বন্ধুরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। এল নিনো একটি জটিল আবহাওয়ার ব্যবস্থা যা প্রতি 3 থেকে 7 বছরে একবার দেখা যায়। এখানে এল নিনো শব্দের অর্থ হলো শিশু খ্রিস্ট বা খ্রিস্ট শিশু। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। গুরুত্বপূর্ণ তথ্য হলো এল নিনো একটি স্প্যানিশ শব্দ। এল নিনো কিন্তু একটি স্প্যানিশ শব্দ যার অর্থ হলো বালক, ছোট্ট বালক বা খ্রিস্ট শিশু। এটি সাধারণত উষ্ণ সমুদ্র স্রোতকে বোঝায়, যা প্রতি কয়েক বছর পর পর পেরু ও ইকুয়েডর উপকূলের কাছে দেখা যায়, বিশেষ করে ক্রিসমাসের সময়। এই উষ্ণ স্রোতটি এল নিনো সাউদার্ন অসিলেশন নামক একটি বৃহত্তর জলবায়ু ঘটনার অংশ। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। শীতের শুরুতে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে হওয়া বৃষ্টিপাতের কারণ কী? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, উত্তর পূর্ব মৌসুমি বায়ু। শীতের শুরুতে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে হওয়া বৃষ্টিপাতের কারণ হল উত্তর পূর্ব মৌসুমি বায়ু। শীতের শুরুতে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের প্রধান কারণ হল উত্তর পূর্ব মৌসুমি বায়ু। এই বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে এবং স্থলভাগের দিকে প্রবাহিত হওয়ার সময় বৃষ্টি ঘটায়। বিশেষ করে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই বৃষ্টিপাত বেশি দেখা যায়। অক্টোবর থেকে কিন্তু ডিসেম্বর পর্যন্ত এই বৃষ্টিপাত বেশি দেখা যায়। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। ভারতের পাহাড়গুলোকে তাদের অঞ্চলের সঙ্গে মিলিয়ে নিন। এখানে 4টে তোমরা দেখো। 1 দেওয়া হয়েছে জাফাদি পাহাড়, 2 দোদাবেতা, 3 জয়ন্তিয়া পাহাড়, 4 হচ্ছে পাটকাই পাহাড়। এদিকে অঞ্চলসমূহ দেওয়া রয়েছে পূর্বঘাট, অপশান বি দেওয়া রয়েছে পশ্চিমঘাট, অপশান সি দেওয়া রয়েছে পূর্বাঞ্চল এবং অপশান ডি হয়েছে মেঘালয় মালভূমি। এখানে বলতে হবে ভারতের পাহাড়গুলো তাদের অঞ্চলের সঙ্গে কোনটা সঠিক। এখানে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। এখানে হয়ে যাবে জাফাদি পাহাড়টা হয়ে যাবে পূর্বঘাট পাহাড় এবং দোদাবেতা হয়ে যাবে পশ্চিমঘাট এবং জয়ন্তিয়া পাহাড় কিন্তু হবে মেঘালয় মালভূমি এবং পাটকাই পাহাড় হয়ে যাবে পূর্বাঞ্চল। এটি হয়ে যাবে সঠিক। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। উপদ্বীপের নদীর উত্তর থেকে দক্ষিণে নিচের নদীগুলির কোনটি সঠিক ক্রমানুসারে স্থাপন করা হয়েছে?
তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। উপদ্বীপের নদীর উত্তর থেকে দক্ষিণে নিচের নদীগুলির সঠিক ক্রমানুসারে স্থাপন করা হলে সঠিক ক্রমটি হবে মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। 5 নম্বর প্রশ্ন, ভারতে অবস্থিত পর্বতশৃঙ্গের নাম করুন যা মহাতুষারের 5টি সম্পদ নামে পরিচিত। এই 5টি সম্পদ 5টি ভাণ্ডারের প্রতিনিধিত্ব করে: সোনা, রৌপ্য, রত্ন, শস্য এবং ঈশ্বরের পবিত্র গ্রন্থ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 4টে অপশানের মধ্যে অপশান বি, কাঞ্চনজঙ্ঘা। ভারতে অবস্থিত পর্বতশৃঙ্গের নাম করুন যা মহাতুষারের 5টি সম্পদ নামে পরিচিত। এই 5টি সম্পদ 5টি ভাণ্ডারের প্রতিনিধিত্ব করে: সোনা, রৌপ্য, রত্ন, শস্য ও ঈশ্বরের পবিত্র গ্রন্থ। এটি কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা দেখে নিন। ভারতে অবস্থিত যে পর্বত শৃঙ্গ মহাতুষারের 5টি সম্পদ নামে পরিচিত, তার নাম হলো কাঞ্চনজঙ্ঘা। এই 5টি সম্পদ 5টি ভাণ্ডারে প্রতিনিধিত্ব করে: সোনা, রৌপ্য, রত্ন, শস্য, ঈশ্বরের পবিত্র গ্রন্থ। কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটি বিশ্বের 3য় উচ্চতম পর্বতশৃঙ্গ এবং ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর আক্ষরিক অর্থ 5টি তুষার সম্পদের ভূমি। এর আক্ষরিক অর্থ হলো 5টি তুষার সম্পদের ভূমি। এই 5টি চূড়ার প্রতীক। এই 5টি চূড়া 3টি ভারতের সিকিম রাজ্যে, 3টি কিন্তু সিকিম রাজ্যে এবং 2টি নেপালের তাপলেজুং জেলায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, বাস্কেটবলের কোর্টকে কি বলে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কোর্ট। বাস্কেটবলের কোর্টকে কোর্ট বলে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা দেখে নিন। বাস্কেট খেলার মাঠকে কোর্ট বলা হয়। এটি একটি আয়তাকার স্থান যেখানে 2টি দল একে অপরের বিরুদ্ধে বাস্কেটবল খেলে। আরও বিস্তারিতভাবে, বাস্কেটবল কোর্ট হলো একটি সমতল আয়তাকার স্থান যার প্রতিটি প্রান্তে একটি করে ঝুড়ি বা বাস্কেট স্থাপন করে থাকে। খেলাটি এই কোর্টের উপরই খেলা হয়। বাস্কেটবল কোর্টের নির্দিষ্ট মাপ রয়েছে যা বিভিন্ন প্রতিযোগিতার জন্য ভিন্ন হতে পারে। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, কয়না, তুঙ্গভদ্রা ও ভীমা নদী হলো ড্যাশ নদীর প্রধান উপনদী। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কৃষ্ণা। কয়না, তুঙ্গভদ্রা ও ভীমা নদী হলো কৃষ্ণা নদীর উপনদী। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তোমরা তথ্যগুলো দেখে নাও। কৃষ্ণা নদী এটি ভারতের একটি প্রধান নদী যা মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। কয়না এটি কৃষ্ণা নদীর একটি প্রধান উপনদী যা মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে। ভীমা এটি কৃষ্ণা নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী যা মহারাষ্ট্রের ভীমাশঙ্কর থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে কৃষ্ণা নদীতে মিলিত হয়েছে। তুঙ্গভদ্রা নদী, তুঙ্গ ও ভদ্রা নদী মিলিত হয়ে তুঙ্গভদ্রা নদী গঠিত হয়েছে যা কৃষ্ণা নদীর অন্যতম প্রধান উপনদী। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, বিভব পার্থক্যের একক কী? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ভোল্ট। বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। বিভব পার্থক্যের এসআই একক হলো ভোল্ট, যা ভি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। এটিকে প্রায়শই ভোল্টেজও বলা হয়। সংক্ষেপে 2টি বিন্দুর মধ্যে বৈদ্যুতিক বিভব পার্থক্যকে বিভব পার্থক্য বলা হয় এবং এর একক হলো ভোল্ট। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনের দ্বিতীয় বিভাজন। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সদিশ বিভাজন। মিওসিস কোষ বিভাজনের দ্বিতীয় বিভাজন হলো সদিশ বিভাজন। বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। মিওসিস কোষ বিভাজনের দ্বিতীয় বিভাজন হলো মিওসিস প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ যা মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ, যা কিন্তু
মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ। এই ধাপে মিওসিস এক থেকে উৎপন্ন দুটি হ্যাপ্লয়েড কোষ থেকে 4টি হ্যাপ্লয়েড কোষে বিভাজন ঘটে। দুটি হ্যাপ্লয়েড কোষ থেকে 4টি হ্যাপ্লয়েড কোষ বিভাজন ঘটে। এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায়। বরং প্রতিটি কোষে থাকা ক্রোমাটিডগুলি আলাদা হয়ে যায়, যার ফলে 4টি নতুন কোষ তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, প্রাণীদেহে যে কোষ বিভাজিত হয় না সেটি হলো, তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, স্নায়ুকোষ। প্রাণীদেহে যে কোষ বিভাজিত হয় না সেটি হলো স্নায়ুকোষ। 11 নম্বর প্রশ্ন, যে দশায় বেমতন্তু গঠিত হয় সেটিকে কি বলে? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ক্যারিওকাইনেসিস। যে দশায় বেমতন্তু গঠিত হয় সেটিকে বলা হয় ক্যারিওকাইনেসিস। 12 নম্বর প্রশ্ন, পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 0 হয়। পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন 0 হয়। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে চাপের একক হলো। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, পাস্কাল। এসআই পদ্ধতিতে চাপের একক হলো পাস্কাল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। এসআই পদ্ধতিতে চাপের একক হলো পাস্কাল, যা সংক্ষেপে পিএ। এটা কিন্তু সংক্ষেপে পিএ দিয়ে প্রকাশিত করা হয়। এটি প্রতি বর্গমিটার এককে নিউটন বলের সমান। প্রতি বর্গমিটার 1 নিউটনের বলের সমান, অর্থাৎ 1 পাস্কাল সমান 1 নিউটন বাই মিটার তার স্কয়ার। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের যে দশায় ক্রোমাটিডদ্বয় বিচ্ছিন্ন হয়ে বেমের বিপরীত মেরুর দিকে সরে যায়। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অ্যানাফেজ। কোষ বিভাজনের যে দশায় ক্রোমাটিডদ্বয় বিচ্ছিন্ন হয়ে বেমের বিপরীত মেরুর দিকে সরে যায় সেটি হবে অ্যানাফেজ দশায়। পরবর্তী প্রশ্ন, বন্ধুরা, তার আগে তোমরা এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। কোষ বিভাজনে অ্যানাফেজ দশায় ক্রোমাটিডদ্বয় বিচ্ছিন্ন হয়ে বেমের বিপরীত মেরুর দিকে সরে যায়। অ্যানাফেজ দশায় প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায় এবং ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায়। এরপর দুটি সিস্টার ক্রোমাটিডগুলি বেমের বিপরীতের দিকে অপত্য ক্রোমোজোম হিসাবে সরে যেতে শুরু করে। পরবর্তী প্রশ্ন এবং 15 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, সরলতম অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লিউয়েনহুইক। সরলতম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন লিউয়েনহুইক। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে তোমরা প্রেস করে নিলে কিন্তু নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং যারা এখনও কিন্তু আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।